বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ভালো আছো তোমরা সবাই? ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আসসালামু আলাইকুম। আসসালাম। নতুন বছরের ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সবাইকে তোমাদেরকে নতুন বছরের শুভেচ্ছা। ভালো আছো সবাই? জি মিস আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ম্যাম আসসালামু আলাইকুম। আসসালাম। আজকে আমরা কোন পত্র পড়বো বলো তো? আমরা প্রথম পত্র। না, দ্বিতীয়টাই পড়বো, কারণ প্রথম পত্রের দুইটা অধ্যায় পড়া হয়েছে, কিন্তু দ্বিতীয় পত্রে একটা অধ্যায় পড়া হয়েছে, তাই না? সেই জন্য জি দ্বিতীয় মিস। পত্রটা একটু আগে এগিয়ে নেব। তোমরা সবাই একটু দ্বিতীয় পত্র বইটা নাও হাতে। দ্বিতীয় ম্যাম আসসালামু আলাইকুম। দ্বিতীয় পত্র বই নাও বাবা। দ্বিতীয় পত্র নিয়ে দ্বিতীয় অধ্যায় বের করো। দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়। অধ্যায়ের নাম কি? জনসংখ্যা। অধ্যায়ের নাম হলো মিউট করে দাও, কার মাইক্রোফোনে শব্দ হয়। আচ্ছা, এখানে স্ক্রিন দেখতে পাচ্ছ তোমরা? স্ক্রিন দেখতে পাচ্ছ বইয়ের? জি মিস। হ্যাঁ, দ্বিতীয় অধ্যায় জনসংখ্যা দেখো। আবার বলো আমাকে কি বলতে চাও। দেখো, একটু খেয়াল করো তোমরা সবাই। দেখো, ভৌগোলিক অর্থে জনসংখ্যা হলো যে একটা নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী এবং একই কর্ম পরিসরে কার্যিক সম্পর্কযুক্ত কোনো জনগোষ্ঠী। এখন এক কথায় কোন দেশের যে জনসংখ্যা, জনসংখ্যা বলতে আমরা কি বুঝি? কোন দেশের যে লোক সংখ্যা, জনগোষ্ঠী, সেটাকে বলে জনসংখ্যা। কিভাবে আদমশুমারিতে লোক গণনা করা হয়? আদমশুমারি তোমরা একটাও পেয়েছো কি? মনে আছে? একটু কথা বলো আমার সাথে, বলো তো। হ্যাঁ, উমাইমা হুদা, কথা বলো। আদমশুমারি পেয়েছো? আদমশুমারি দেখেছো তোমরা যে আদমশুমারি কিভাবে হয়? বলো তো, এটা কত সালে হয়েছিল সর্বশেষ? 2011 সালে। হ্যাঁ, আবার কবে হবে? বলো তো, আবার কবে হবে? 10 বছর পর, মানে ম্যাম এই বছর হবে। হ্যাঁ, এই বছর হবে ইনশাল্লাহ। এই প্রশ্নটা মাঝে মাঝে আসে যে আদমশুমারি প্রথম কবে হয়েছিল এবং শেষ কবে হয়েছিল। 10 বছর পর পর হ্যাঁ, হবে। আবার কবে হবে? আদম অর্থ এখানে জনসংখ্যা, শুমারি অর্থ গণনা করা। শুমারি কথাটার অর্থ হলো গণনা করা। তো জনসংখ্যা যখন গণনা করা হয় সেটাকে বলে আদমশুমারি। এই আদমশুমারির মাধ্যমে মোট জনসংখ্যাটা নির্ণয় করা যায়। এখন যে কোনো নির্দিষ্ট জনসংখ্যার বিভিন্ন দিক উপস্থাপন করাকে জনমতি বলা হয়। খেয়াল করো, দাগ দাও দরকার হলে, বা আমরা প্রশ্ন লিখি আগের মতো। দেখো, দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন বলতে থাকি। দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন লেখো। লেখো যে জনমিতি কি? প্রথম প্রশ্ন, জনমিতি কি? লিখে ফেলো।
জনমিতি কি, এখানে আমরা কি বলবো, যে কোনো নির্দিষ্ট জনসংখ্যার বিভিন্ন দিক পরিমাপের যে মাধ্যম, সেই মাধ্যম উপস্থাপন করাকে জনমিতি বলা হয়। জনসংখ্যার বিভিন্ন দিক অর্থাৎ জনসংখ্যার ঘনত্ব, জনসংখ্যার জন্মশীলতা, মৃত্যু হার, বিভিন্ন বিষয় জনসংখ্যা, এগুলো যে পরিমাপ করা, মানে এগুলোর যে পরিমাপ, সেটাকে বলে জনমিতি। এবার দেখো এই অধ্যায়ে আবার ব্যবহারিকও আছে। তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? জি ম্যাম। জি মিস। জি ম্যাম। হ্যাঁ বলো। আচ্ছা, এখানে ব্যবহারিক আছে, আর কি কি আছে দেখি আমরা। এখানে আছে জনসংখ্যার জনমিতিক উপাদান বিভিন্ন, এটা আমরা ব্যাখ্যা করতে পারবো এই অধ্যায় পড়লে। আর পারবো অভিগমনের কারণ, ধরন ও প্রভাব। অভিগমন কি, এক জায়গা থেকে আরেক জায়গায় বাসস্থান পরিবর্তন, হ্যাঁ এগুলো জানতে পারবো। আবার বাংলাদেশের জনসংখ্যার জনমিতিক বৈশিষ্ট্য জানতে পারবো, অর্থাৎ বাংলাদেশের জনসংখ্যার কি অবস্থা, জনসংখ্যার বিভিন্ন দিক, এটা আমরা জানবো। আর হলো জনমিতিক ট্রানজিশন মডেল, একটা মডেল আছে জনসংখ্যার, সেটা আমরা ব্যাখ্যা করব। আর ব্যবহারিকটা দেখি, ব্যবহারিক গুলা আগে থিওরিটা খানিকটা আগিয়ে নিই, তারপরে যেমন ধরো একটা সিটি যেমন হয়ে গেল ক্লাস টেস্ট, আবারও কিন্তু আরেকটা সিটি চলে আসবে, পরপর হবে সিটি গুলা। আমি সিলেবাসটা বলে দেবো কি কি থাকবে, কেমন, আগেই বলে দেবো যাতে তোমরা আগে থেকে প্রস্তুতি নিতে পারো, কেমন। তখন যদি দেখি যে দ্বিতীয় সিটির আগে আমাদের থিওরি পড়া শেষ, তাহলে আমরা আসসালামু আলাইকুম ম্যাম। কিছু প্র্যাকটিক্যাল করাই দেবো। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এবার আমরা পার্ট 1-এ চলে যাব সোজা। জনসংখ্যার জনমিতিক উপাদানগুলো, যে আগেই পড়েছি আমরা জনমিতি কি, যে কোনো নির্দিষ্ট জনসংখ্যার বিভিন্ন দিক বা উপাদান পরিমাপের উপস্থাপনের যে পদ্ধতি, সেটাকে বলে জনমিতি। তো জনমিতিক উপাদানের মধ্যে দেখো প্রথমেই আসছে হলো জন্মহার। আর এই জনমিতিক উপাদানগুলো বিভিন্ন দেশের ভৌগোলিক অবস্থান, ভূপ্রকৃতি, আবহাওয়া, প্রাকৃতিক পরিবেশ, জীবনযাত্রার সুবিধা অসুবিধা, শিক্ষার হার, বিভিন্ন নিয়ামকের উপরে এই জনমিতিক উপাদানগুলো নির্ভর করে। তো প্রথমেই যে জনমিতিক উপাদানের প্রথম যে পরিমাপটা, সেটা আমরা দেখতে পাচ্ছি যে জন্মহার। খেয়াল করো, প্রতি 1000 লোকের মধ্যে কত, 100 জন না কিন্তু, কত, 1000 1000 লোকের মধ্যে বছরে যতজন জীবন্ত শিশুর জন্ম হয় তাকে বলে জন্মহার। ওয়ালাইকুম আসসালাম। এই জন্মহারে এই এই সূত্রটা খেয়াল করো, 1 বছরে জন্মগ্রহণকারী জীবন্ত শিশুর সংখ্যা। জীবন্ত শিশু কেন বলছে বলতো, কারণ অনেক সময় হয়তো মৃত শিশুরও জন্ম হয়। তো যে শিশুগুলো বেঁচে থাকে বা জন্মের সময় অনেক শিশু হয়তো মারা যায়, শিশু মৃত্যু, সেটা নবজাতক যেটা, সে তো যারা বেঁচে থাকে সেই জীবন্ত শিশুগুলোকে এখানে ধরা হচ্ছে। ভাগ নিচে দেশের মোট জনসংখ্যা গুণ 1000, এই হলো জন্মহারের সূত্র। এটা কিন্তু যেমন আছে ঠিক তেমন লিখতে হবে। সূত্র কি ভাষা চেঞ্জ করা যায় বলো তো দেখি, ভাষা পরিবর্তন হয় সূত্রে? না ম্যাম। না, যা আছে তাই। হ্যাঁ, তাহলে প্রথম প্রশ্ন আমরা লিখেছিলাম দ্বিতীয় অধ্যায়ে যে জনমিতি কি, তাই না? জি ম্যাম। হ্যাঁ, দ্বিতীয় প্রশ্ন লেখো এবার, জন্মহার কি, জন্মহারের সূত্র লিখো। তৃতীয় প্রশ্ন লেখো, জন্মহার কি, জন্মহারের সূত্রটি লিখো। আচ্ছা, আমি কিন্তু তোমাদের কাছে জিজ্ঞেস করবো পড়া শেষ হলে, জিজ্ঞেস করবো সূত্রগুলা। এখনই একটু মনে একটু রাখ করবে, বলতে পারবা কিনা। আচ্ছা, তোমরা একটু মিউট করে দাও, অনমিউট করে দাও, শব্দ আসে। একটা আনমিউট আছে, মিউট করো। এরপরে দেখো আছে মৃত্যু হার প্রতি 1000 দেখা যায় না। হ্যাঁ, আপনাকে দেখা যায় না। আচ্ছা, কার কে আনমিউট আছো? ম্যাম আমি, আপনাকে দেখা যায় না। আচ্ছা, এবার দেখা যায়?
না ম্যাম। যাও তো কথা, ভিডিও তো দেয়া আছে, আমি তো দেখতে পাচ্ছি তোমাদের। এবার পাও? না ম্যাম। কিছু দেখতে পাও না? স্ক্রিন পড়া? না ম্যাম। ম্যাম পড়া দেখা যায়, শুধু আপনাকে আর আমার এখানে ম্যাম পড়া দেখা যায় না, আপনাকে দেখা যায় না। তাহলে তোমার কিসে দেখছো, মোবাইলে না ল্যাপটপে না কিসে? ল্যাপটপে। তা ভিডিও অন করো। হ্যালো, ভিডিও অন করো। কথা শুনতে পাও তো না? জি ম্যাম, এই যে এখন দেখা যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে। এবার দেখো মৃত্যু হার, যে প্রতি 1000 লোকের মধ্যে বছরে বিভিন্ন বয়সের যতজন লোক মারা যায় তাকে বলে মৃত্যু হার। দেখো খেয়াল করো, এগুলো কিন্তু শতকরায় না, হাজারে। হ্যাঁ খেয়াল রাখবা। তো ম্যাম এক এটা কি বছর, ভূগোল দ্বিতীয় পত্র? হ্যাঁ দ্বিতীয় পত্র 2য় অধ্যায়। তো মৃত্যু হারের সূত্রটা কি? 1 বছরে মোট মৃত্যুর সংখ্যা বাই দেশের মোট জনসংখ্যা, তা কি করতে হবে? 1000 দিয়ে গুণ 1000। বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা 2016 অনুযায়ী প্রতি বছর এটা অর্থনৈতিক সমীক্ষা হয় বাংলাদেশে। সেই অনুযায়ী বাংলাদেশের মৃত্যু হার হলো 5.2 জন হাজারে। এবার জনসংখ্যার ঘনত্ব 3 নম্বর। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন লিখেছো? জন্মহার কি? জন্মহারের সূত্রটি লিখো। হ্যাঁ, তৃতীয় প্রশ্ন কি হবে? 3 নম্বর প্রশ্ন কি হবে বলো? মৃত্যু হার কি? মৃত্যু হার নির্ণয়, হ্যাঁ সূত্রটি লিখো। হ্যাঁ হ্যাঁ। এরপরে দেখো জনসংখ্যার ঘনত্ব 3 নম্বর। জনসংখ্যার ঘনত্ব, জনসংখ্যার ঘনত্ব বলতে কি বোঝায়? একটি দেশের প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক বাস করে তাকে ওই দেশের জনসংখ্যার ঘনত্ব বলে। অর্থাৎ জনসংখ্যার ঘনত্ব সমান দেশের মোট জনসংখ্যা বাই দেশের মোট আয়তন। মনে করো বাংলাদেশের জনসংখ্যা ধরো 16 কোটি। হ্যাঁ, আর মোট আয়তন হলো 1,47,570 বর্গ কিলোমিটার। তাহলে এই 16 কোটিকে এই আয়তন দিয়ে ভাগ করলেই জনসংখ্যার ঘনত্ব আমরা পেয়ে যাব। সেই অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব হলো প্রতি বর্গ কিলোমিটারে 1015 জন। এটা আদমশুমারি রিপোর্ট 2011 অনুযায়ী। এখন যে 21 সালে যে আরেকটা আদমশুমারি হবে পরবর্তী, তখন এটা বদলে যাবে। হ্যাঁ, তাহলে 4 নম্বর প্রশ্ন লেখো, জনসংখ্যার ঘনত্ব কি এবং জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ের সূত্রটি লিখো। হ্যাঁ, চটপট লিখে ফেলো। এরপর দেখো মাথাপিছু আয়। একটি দেশের জনপ্রতি অর্থাৎ প্রতিজনের বাৎসরিক যে আয় তাকে মাথাপিছু আয় বলে। খেয়াল করো আবার, ছোট্ট ছোট্ট সংজ্ঞা, এখানে অনেকগুলো এরকম সংজ্ঞা আর সূত্র আছে। একটি দেশের জনপ্রতি বাৎসরিক আয়কে মাথাপিছু আয় বলে। অর্থাৎ একটা, ধরো বাংলাদেশের প্রতিটি মানুষ 1 বছরে কত আয় করে সেটাকে বলছে মাথাপিছু আয়। অর্থাৎ মাথাপিছু আয় সমান মোট জাতীয় আয় বাই মোট জনসংখ্যা। মোট জাতীয় আয় কত তাকে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে মাথাপিছু আয় পাওয়া যাবে। আর বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2016 অনুযায়ী বাংলাদেশের মাথাপিছু আয় এখন হচ্ছে 1236 মার্কিন ডলার। এটা অবশ্য 16 সালে, এখন এটা পরিবর্তিত হয়েছে, এখন প্রায় 2000 ডলারের মতো। প্রায় 2000। 5 নাম্বার পয়েন্ট তোমাদের, এটার প্রশ্ন, সবগুলো প্রশ্ন একই কিন্তু। হ্যাঁ, মাথাপিছু আয় কি? মাথাপিছু আয় নির্ণয়ের সূত্রটি লিখো। এরপর মাথাপিছু ভূমি, এটা মাথাপিছু আয়। এবার মাথাপিছু ভূমি, কোন দেশের বা অঞ্চলের মোট জমির পরিমাণকে ওই দেশে বসবাসকারী মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে মাথাপিছু জমির পরিমাণ পাওয়া যাবে। অর্থাৎ মোট জমি বাই মোট জমির পরিমাণ ভাগ মোট জনসংখ্যা। তাহলে পরের প্রশ্ন কি হবে? মাথাপিছু ভূমি বলতে কি বোঝায়? মাথাপিছু ভূমি, সূত্র লিখো। হ্যাঁ, বা নির্ণয়ের সূত্রটি লেখো মাথাপিছু ভূমি। এরপর দেখো জনসংখ্যার বয়স কাঠামো। জনসংখ্যার বয়স কাঠামোকে বয়স বিন্যাস বা বয়স কাঠামো বলে। বয়স বিন্যাসও বলে বয়স কাঠামোকে। তো বয়স কাঠামো নির্ধারণের জন্য বিভিন্ন পদ্ধতি আছে, তার মধ্যে 3টা পদ্ধতি হলো
বয়স দল, বয়স সূচক, বয়স পিরামিড। জনসংখ্যার বয়স কাঠামো বলতে কি বুঝো, এবং জনসংখ্যার বয়স কাঠামো নির্ধারণের পদ্ধতি কয়টি ও কি কি? পরের প্রশ্ন, জনসংখ্যার বয়স কাঠামো নির্ধারণের পদ্ধতি কয়টি ও কি কি? কয়টি? 3টি। বয়স দল, বয়স সূচক, বয়স পিরামিড। বয়স দল দেখো, একটি দেশের মোট জনসংখ্যার গড় বের করা হয় এবং মোট জনসংখ্যাকে প্রধানত 3টি বয়স দলে ভাগ করা হয়: শিশু, কিশোর, প্রাপ্তবয়স্ক আর বৃদ্ধ। প্রাপ্তবয়স্কের মধ্যে আবার 2 রকম, তরুণ প্রাপ্তবয়স্ক আর বয়স্ক প্রাপ্তবয়স্ক। এখানে দেখি আমরা কত কত পর্যন্ত বলেছে। আচ্ছা, অল্প কিছুক্ষণ আমি আমার ভিডিওটা অফ করি, কারণ লেখা দেখা যাচ্ছে না, ঢেকে যাচ্ছে। স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা আমাকে বলো। জি মিস। হ্যাঁ, স্ক্রিনটা দেখে আমরা এই তথ্যগুলো দেখা যাচ্ছে না ভিডিওতে, সেজন্য আবার একটু পরে ভিডিও অন করছি। তো শিশু কিশোর যাদের বলছি তারা হলো 0 থেকে 14 বা 0 থেকে 19 বছর বয়সের। এমনিতে 0 থেকে 18 বছর বয়সের নিচে ধরা হয় শিশু, কিন্তু জনমিতিতে আবার 0 থেকে 14 বা 0 থেকে 19 এর নিচে হলো এরা শিশু কিশোর। কারণ এই বয়স দলের ছেলে মেয়েরা উৎপাদনের সাথে তেমন জড়িত নয়, অর্থাৎ এরা অর্থনৈতিক কর্মকাণ্ড বা আয় উপার্জন করতে পারে না। তবে বাংলাদেশের ক্ষেত্রে আবার এই তথ্যটা সঠিক না, কারণ বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক এই বয়স দলের অন্তর্ভুক্ত। বাংলাদেশের যে জনসংখ্যা তার মধ্যে প্রায় 50% হলো শিশু কিশোর। এটা কিন্তু খেয়াল করো, এগুলো ভাইবার প্রশ্ন, তোমাদের কিন্তু ভাইবা হবে। হ্যাঁ, প্র্যাকটিক্যাল সাবজেক্ট এটা। ভাইবার সময় জিজ্ঞেস করবে যে বাংলাদেশের জনসংখ্যার প্রধান বৈশিষ্ট্য কি, তোমাদের বলতে হবে যে প্রায় অর্ধেক জনসংখ্যা হলো শিশু কিশোর। কি বলবা বলো? অর্ধেক জনসংখ্যাই হচ্ছে শিশু হ্যাঁ, কিশোর। শিশু কিশোর। যেমন তোমরা পেপার পত্রিকায় হয়তো পড়েছো যে যেমন জাপানে, চীনে এসব জায়গায় কিন্তু বৃদ্ধ জনগোষ্ঠী বেশি, মানে বয়স্করা বেশি। ওখানে যেসব দেশে জন্মহার কম, শিশু জন্ম গ্রহণ করে কম, জন্মহার কম, সেসব দেশে বয়স্ক বেশি থাকে। আর বাংলাদেশে আবার জন্মহার বেশি, এই জন্য এখানে শিশু কিশোর বেশি, বুঝছো? তো শিশু কিশোর যে দেশে বেশি সেই দেশের অর্থনীতি আবার দুর্বল, কারণ এরা তো আবার অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকে না। যাদের বৃদ্ধ বেশি, তাদের বয়স্ক বেশি, তাদের আবার অর্থনৈতিকটা উন্নতিটা বেশি। এই নানান রকম জনসংখ্যার কথা আমরা এখন দেখবো। দেখো এদের বৈশিষ্ট্য কি। এই শ্রেণীর অধিকাংশ লোক হলো উৎপাদনের সাথে জড়িত নয়, যেহেতু এরা শিশু কিশোর, এই জন্য উৎপাদনের সাথে জড়িত নয়, অর্থাৎ আয় উপার্জনের সাথে জড়িত নয়। এবং এই বয়স দলটা প্রাপ্তবয়স্ক দলের উপর নির্ভরশীল, অর্থাৎ প্রাপ্তবয়স্কদের আয় উপার্জনের উপর এদের নির্ভরশীল হতে হয়। এই শ্রেণীর অধিকাংশ লোক প্রজননে অক্ষম, অর্থাৎ শিশুরা এরা তো শিশুই, এদের দ্বারা বংশ বৃদ্ধি তো সম্ভব হয় না, এরা ছোট। এরপরে প্রাপ্তবয়স্ক যারা, তারা হলো 19 থেকে 59, 19 থেকে 59, অর্থাৎ যে চাকরিকালীন যে সময়সীমা, এটা এভাবে মনে রাখতে পারো, 19 থেকে 59 আর 60 থেকে 64 এই বছর বয়সের জনসংখ্যাকে প্রাপ্তবয়স্ক শ্রেণী অন্তর্ভুক্ত করা হয়। আর এই যে একটু আগে বলছিলাম যে উন্নত দেশে শিশু জন্মহার কম, সেই জন্য তুলনামূলকভাবে কি হয়, প্রাপ্তবয়স্ক জনসংখ্যা বেশি দেখা যায়। একটু আগে বলছিলাম চীন, জাপানে এরকম দেখা যায়, ইউরোপে। তো যে কোনো দেশে যদি প্রাপ্তবয়স্কের সংখ্যা বেশি হয়, তাহলে উৎপাদনের ক্ষেত্রে সুবিধাজনক হয়। এদেরকে আবার 2 ভাগে ভাগ করা যায়। দেখো, প্রাপ্তবয়স্করা হলো তরুণ প্রাপ্তবয়স্ক আর বয়স্ক প্রাপ্তবয়স্ক। তরুণ প্রাপ্তবয়স্ক হলো 19 থেকে 34। এগুলো কিন্তু মনে রাখতে হবে। বলো তো আমাকে, কত তরুণ প্রাপ্তবয়স্ক বলো তোমরা? 19 থেকে 34। হ্যাঁ, 19 থেকে 34। 30 থেকে 34 আর আর বয়স্ক প্রাপ্তবয়স্ক বলো কত? 35 থেকে থেকে 64। তাহলে প্রাপ্তবয়স্ক 2 রকম, তরুণ প্রাপ্তবয়স্ক আর বয়স্ক প্রাপ্তবয়স্ক। হ্যাঁ, খেয়াল করিও এগুলো ছোট ছোট তথ্য। এই অধ্যায়ে ছবি কম, মানচিত্র নাই, কিন্তু এই তথ্যগুলা বেশি, বুঝছো?
এদের বৈশিষ্ট্য কি? কাদের? এই যে বয়স্কদের বৈশিষ্ট্য হলো এরা কর্মক্ষম, এরা প্রজননে সক্ষম, এরা শিশু কিশোর ও বৃদ্ধদের দায়িত্ব নিতে সক্ষম, এরা অতি সঞ্চরণশীল। অতি সঞ্চরণশীল মানে হলো এরা ধরো মানে এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবর্তন করে। দেখা যায় চাকরির বদলি হয়, ব্যবসা বাণিজ্যের জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয়, চাকরির ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কি হয়, এক জায়গা থেকে এক জায়গায় যেতে হয়। এটাকে বলছে অতি সঞ্চারণশীল। সঞ্চারণ হলো চলাফেরা, গতিশীলতা। আবার এদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি, শিশুদের চেয়ে বৃদ্ধদের চেয়ে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। এবার দেখো বৃদ্ধ দল। বৃদ্ধ দল হলো 65 বা তদূর্ধ্ব বছরের জনসংখ্যা এই শ্রেণীর অন্তর্ভুক্ত। তাহলে 65-র বেশি হলেই আমরা তাকে বৃদ্ধ বলছি। বৃদ্ধ হ্যাঁ দল বলবো। হ্যাঁ, 65-র বেশি। এতদিন কি মনে করতে তোমরা 50 না 40? 65। হ্যাঁ, আর অনুন্নত দেশের তুলনায় উন্নত বিশ্বে এই শ্রেণীর লোক সংখ্যা বেশি। মানে আমাদের দেশে যত না 65-র বেশি লোক আছে, উন্নত দেশে আরো বেশি আছে। দেখেছো তোমরা কোন টিভিতে, নাটকে, সিনেমায় অনেক বয়স্ক বয়স্ক লোক আছে না বিদেশে? জি ম্যাম। হ্যাঁ, উন্নত দেশগুলো ওরা বাঁচে, গড়ায়ও বেশি। বাংলাদেশে দেখা গেছে যে বিভিন্ন রকম আর্থসামাজিক বিভিন্ন কারণে বৃদ্ধদের বেঁচে থাকাটা অনেক ক্ষেত্রে কম। কারণ চিকিৎসা বিজ্ঞানের উন্নতি ও খাদ্যাভ্যাসের কারণে এদের মধ্যে মৃত্যুর হার কম। বিদেশে যারা বৃদ্ধরা বেশি দিন বাঁচে তার চিকিৎসার উন্নতি এবং খাদ্যাভ্যাস, হ্যাঁ বিভিন্ন মানে ওদের খাবার গুলো আর কি। বিভিন্ন দেশে মানুষের কর্মকাণ্ডে যে আঞ্চলিক পার্থক্য দেখা যায় তা এই শ্রেণীর উপর নির্ভর করে। তো এর বৈশিষ্ট্য কি? এই শ্রেণীতে তুলনামূলকভাবে পুরুষের চেয়ে মহিলার সংখ্যা বেশি। খেয়াল করো, বয়স্ক পুরুষের চেয়ে মহিলার সংখ্যা বেশি দেখা যায়। আর দ্বিতীয়ত এরা অনুৎপাদনশীল, অর্থাৎ এরা অর্থনৈতিক কর্মকাণ্ড করতে পারে না। তবে সীমিত সংখ্যক বৃদ্ধ পুরুষরা উৎপাদনক্ষম। কিছু কিছু বৃদ্ধ আছে দেখবা যে সরকারি চাকরি শেষ আবার প্রাইভেট চাকরি করে, দেখেছো এরকম? জি ম্যাম। হ্যাঁ, আছে অনেকে যারা কর্মক্ষম পুরুষরা। আর 3 নাম্বার, এরা নির্ভরশীল জনসংখ্যা। মানুষের শিশু অবস্থায় যেমন নির্ভরশীল, বৃদ্ধ অবস্থায়ও নির্ভরশীল জনসংখ্যা। হ্যাঁ, মাঝখানের যে প্রাপ্তবয়স্ক সময়টুকু তা সেই সময় তারা উৎপাদনশীল থাকে। তাহলে এখান থেকে প্রশ্ন কি হবে বলো তোমরা, বলো দেখি এখান থেকে প্রশ্ন কি হবে, তোমরা বলো এবার। প্রশ্ন হবে বয়স কাঠামো নির্ধারণের কয়টি পদ্ধতি ও কি কি, এটা তো বলেছিলাম না? গ্রহণ করা যায়। হ্যাঁ। হ্যাঁ, তারপরে লেখো শিশু কিশোর হ্যাঁ প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীকে কয় ভাগে ভাগ করা যায়? লেখো, প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীকে কয় ভাগে ভাগ করা যায়? কয় ভাগে বলো? 2 ভাগে না? 2 ভাগে। হ্যাঁ, তারপরের প্রশ্ন লেখো, তরুণ প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর বয়স সীমা কত? তরুণ প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর বয়স সীমা কত বলো তো? কত? 19 থেকে 34 বয়স সীমা মানে? 34। হ্যাঁ, বয়স সীমা মানে কত থেকে শুরু এবং কততে শেষ? ম্যাম প্রাপ্তবয়স্কের প্রশ্নটা আরেকটু বলেন। প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠী কত প্রকার ও কি কি? লিখতে হবে প্রাপ্তবয়স্ক জনসংখ্যা 2 প্রকার, তরুণ প্রাপ্তবয়স্ক এবং বয়স্ক প্রাপ্তবয়স্ক। এটা উত্তর। আর পরের প্রশ্ন হলো যে তরুণ প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর বয়স সীমা কত? তরুণ প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর বয়স সীমা কত? এরপরের প্রশ্নটা হলো বয়স্ক প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর বয়স সীমা কত? পরেরটা, বয়স্ক প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর বয়স সীমা কত? এরপরের প্রশ্ন কি হবে? পরের প্রশ্ন হবে যে কত বছর বৃদ্ধ জনগোষ্ঠীর বয়স কত থেকে
শুরু হয়, বা বৃদ্ধ জনগোষ্ঠীর বয়স সীমা কত, এটাও লিখতে পারো। বৃদ্ধ জনগোষ্ঠীর বয়স সীমা কত? ওটা কত? 65 এর ঊর্ধ্বে। এবার দেখো বয়স সূচক জিনিসটা কি? এই যে তিনটি যে দল বয়সের, শিশু, কিশোর, প্রাপ্তবয়স্ক আর বৃদ্ধ, এই তিন বয়সের দলের মধ্যে যে সম্পর্ক, তা আবার বয়স সূচকের মাধ্যমে দেখানো হয়। যেমন দেখো এখানে শিশু, কিশোর, প্রাপ্তবয়স্ক, শিশু, কিশোর, বৃদ্ধ, শিশু, কিশোর, প্রাপ্তবয়স্ক, বৃদ্ধ, বৃদ্ধ, শিশু, কিশোর প্লাস প্রাপ্তবয়স্ক, বৃদ্ধ, শিশু বিয়োগ কিশোর। আচ্ছা, এখানে নির্ভরশীল সূচক, এরা হলো নির্ভরশীল জনগোষ্ঠী। হ্যাঁ, আর বয়স্ক সূচক, নির্ভরশীল সূচক আবার শিশু, কিশোর, বৃদ্ধ বাই প্রাপ্তবয়স্ক, আবার বৃদ্ধ, প্রাপ্তবয়স্ক। মানে এইভাবে এক একটা বয়গোষ্ঠীর সাথে আর একটা বয়স গোষ্ঠীর যে নির্ভরশীলতা, এইটা এই ছকটা সাধারণত আসে না। তোমরা শুধু বয়স্ক সূচক বলতে কি বুঝো এটা লেখো। লেখো বয়স্ক সূচক বলতে কি বুঝো, তো উত্তরটা এরকম। হ্যাঁ বলো, বয়স্ক সূচক বলতে কি বুঝো? সংজ্ঞাটা শিখলে হবে, ছকটা লাগবে না। এরপরে আসছে বয়স পিরামিড। বয়স পিরামিড কি দেখো, বয়স পিরামিড হলো এক ধরনের ছবি এঁকে দেখানো হয়। আচ্ছা, আমি ছবিটা দেখাই, পরের পৃষ্ঠায় থাকতে পারে। ছবিটা দেখায় বয়স পিরামিডের, একদম শেষের দিকে থাকতে পারে। এই যে এটা বয়স পিরামিড, একটু খেয়াল করো, দেখতে পাও? বলো। জি ম্যাম। হ্যাঁ, পিরামিড কেন বলছে? এই যে নিচের দিকে প্রশস্ত, উপরের দিকে সংকীর্ণ, এই জন্য বলছে পিরামিড। এটা দেখি বোঝানো হচ্ছে, দেখো একটু। এই 0 থেকে 4 এটা হলো বয়স, মানে 0 থেকে 4 বছরের বাচ্চা, 5 থেকে 9 বছর, 10 থেকে 14 বছর, এরা হলো এই এই পরিমাণ জনগোষ্ঠী আছে। আর ডান পাশে মহিলা, নারী, বাম পাশে পুরুষ। এখন দেখো একদম আস্তে আস্তে শিশু থেকে বৃদ্ধের দিকে, এই যে 65-র ঊর্ধ্বে দেখো জনসংখ্যা কিভাবে কমে গেছে। বুঝতে পারছো কি বিষয়টা? জি ম্যাম। বলো। হ্যাঁ, তাহলে জনসংখ্যাকে যখন বয়স নির্ধারণ করে একটা নির্দিষ্ট বয়সের ব্যবধানে এরকম পিরামিড অঙ্কন করে দেখানো হয়, তখন সেটাকে বলে বয়স পিরামিড। হ্যাঁ, তাহলে ছবিটা দেখলে এবার আমরা সংজ্ঞায় যাই। ছবিটা দেখলে সংজ্ঞাটা বুঝতে সহজ হবে। ওই ছবিটা আবার প্র্যাকটিক্যাল আঁকতে হবে, বুঝছো? একটু আগে যেটা দেখালাম, নির্দিষ্ট মাপ আছে, মাপ দিয়ে দেখাতে হবে। আমরা এই 14 পর্যন্ত পড়বো আজকে ইনশাল্লাহ। 14 পর্যন্ত, 14টা জনমিতি। তারপরে এটি তোমাদের পড়া থাকবে, আগামী ক্লাসে পড়া ধরবো। তাহলে বয়স পিরামিড কি? এটা একটি চিত্রাঙ্কন পদ্ধতি যার মাধ্যমে একটি দেশের বিভিন্ন বয়স স্তরের জনসংখ্যার পরিমাণ দেখানো হয়। তা জনসংখ্যার ধারা কি রকম তা এর মাধ্যমে পরিমাপ করা যায়। এই যে দেখো উলম্ব অক্ষে, অর্থাৎ এই লম্বা দিকে 0 থেকে বিভিন্ন বয়স দল, যে 0 থেকে 4, 4 থেকে 9, এবং আনুভূমিক অক্ষে নারী পুরুষ অনুপাত দেখানো হয়। দেখলাম যে ডান পাশে নারী এবং বাম পাশে পুরুষ দেখানো হয়েছে। এরপরে আসছে নারী পুরুষ অনুপাত। নারী পুরুষ অনুপাত একটি গুরুত্বপূর্ণ জনমিতিক উপাদান। এখানে প্রতি হাজারে পুরুষ নারীর সংখ্যা দেখানো হয়। যেমন প্রতি 100 বা 1000 মহিলায় পুরুষের সংখ্যা। হ্যাঁ, তো মোট জনসংখ্যা মহিলা বা পুরুষের শতকরা হার এবং দশমিক আকারে নারী বা পুরুষের সংখ্যা। যেমন বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী বাংলাদেশের নারী পুরুষের অনুপাত হলো 100:103। আচ্ছা, তোমরা একটু বলো তো, বাংলাদেশে মহিলা নারীর সংখ্যা বেশি না পুরুষের সংখ্যা বেশি? বলো। নারীর। কেমন করে মনে হলো? আমি গেস করছি। গেস করছো? আচ্ছা, নাকি? জি ম্যাম। আর 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 মতামত কি?
আফরিন বলো, জান্নাতি আক্তার বলো। পুরুষ। ম্যাম মনে হয় নারী হবে বেশি। নারী বেশি হবে কেন? যুক্তি দেখো। এখানে কি বলছে দেখো, এখানে দেখো, বাংলাদেশে নারী পুরুষের অনুপাত হলো 100-103। খেয়াল করো, নারী হলো 100, পুরুষ হলো 100। তাহলে কোনটা বেশি বলো? পুরুষ বেশি। পুরুষ। কেন বেশি তোমাদের বলি, খেয়াল করে শোনো। যেসব দেশ অনুন্নত সেই সব দেশে মহিলাদের এরা কম যত্ন পায় না? জি বলো। ম্যাম। জি ম্যাম। কম দেখা যায়। সবাই যখন বাচ্চা, শিশু বাচ্চা দেখা যায় ছেলে বাচ্চাই প্রত্যাশা করে মানুষের বেশি। হ্যাঁ, আবার দেখা যায় মেয়েরা বাল্য বিবাহ হয় এই অনুন্নত দেশে, হয় না বলো? হয়। জি জি ম্যাম। ম্যাম। তখন অল্প বয়সে বাচ্চা সন্তান হতে গিয়ে মারা যায় না? আবার জি কি জি হয়? ম্যাম। আবার কি হয়, নারী নির্যাতন, এই যে যৌতুক টৌতুকের জন্য পিটায় মেরে ফেলে, দেখছো না? খবরের কাগজে প্রতিদিন থাকে। জি হ্যাঁ, ম্যাম। এইসব এটাই এইসব বেশি কারণে মহিলার সংখ্যা কমে যায়। এমনি কম। ন্যাচারালি প্রাকৃতিক ভাবে প্রায় সমান সমান আল্লাহ পৃথিবীতে পাঠায় নারী পুরুষ মানে বাচ্চা। তো এখানে যে সমাজে যেটা প্রাধান্য পাবে, বাংলাদেশ যেমন পুরুষ শাসিত সমাজ, হ্যাঁ, বা অনুন্নত বলতে গেলে অতটা উন্নত না, সেইখানে এখানে পুরুষরা প্রাধান্য পায়। মিনা রাজু কার্টুন দেখছো না? দেখেছো? জি ম্যাম। ওইখানে দেখায় না যে বৈষম্যটা দেখায়, দেখেছো? জি ম্যাম। হ্যাঁ ওরকম। হ্যাঁ, আর কিন্তু এর যদি উন্নত দেশের, হ্যাঁ খাবারও কম দেয়, হ্যাঁ, স্কুলে ছেলেটা যায় মেয়েটা যায় না, খেয়াল করেছো? এটা কিন্তু জি সামাজিক ম্যাম। চিত্র। হ্যাঁ, ওটা একটা উদাহরণ। আর মিউট করে দাও, কার শব্দ হয়। আর উন্নত দেশে আবার উল্টাটা, বুঝছো, মহিলা বেশি পুরুষ কম। কারণ এমনিতে আবার মেয়ে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি ছেলেদের চেয়ে। এই যে করোনা ভাইরাসে দেখছো পুরুষরা কিন্তু বেশি আক্রান্ত হয়, খেয়াল করেছো? খেয়াল করেছো? জি ম্যাম। হ্যাঁ, মহিলারা রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি প্রাকৃতিক ভাবে। কিন্তু যখন সমাজ ব্যবস্থায় অনুন্নত দেশে দেখা যায় মেয়েটার চেয়ে ছেলেটাকে প্রাধান্য দেয়, যত্ন করে বা এরকম করে। মিনা কার্টুনে একটা দেখবা যে একটা ছেলে অসুস্থ, ওকে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যায়, কিন্তু মেয়েটাকে নেয় না, দেখেছো? খেয়াল করেছো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, বলে এমনিতেই ভালো হয়ে যাবে, ওই যে সাপের খেলা থাকে ওই জায়গাটা। হ্যাঁ, এরকম। এগুলো কিন্তু সামাজিক চিত্র। তাহলে বলো, বাংলাদেশে মহিলা বেশি না পুরুষ বেশি? পুরুষ বেশি। পুরুষ কারণ বেশি। কারণ কি? আর্থসামাজিক অবস্থা। অনুন্নত দেশে অনুন্নতি। হ্যাঁ, মেয়েরা যত্ন কম পায়। হ্যাঁ, এবং বিভিন্ন কারণে মারা যায়। এই যে বাল্য বিবাহ, নারী নির্যাতন, অপুষ্টি, বুঝতে পেরেছো? হ্যাঁ, এবার জি ম্যাম। জি ম্যাম। 8 নাম্বার, আমরা এটা শেষ করবো 14টা আজকে। 8 নাম্বার হলো নির্ভরশীল অনুপাত। অর্থাৎ আমরা আগে দেখেছি যে শিশু আর বৃদ্ধরা নির্ভরশীল। এটা তোমরা প্রশ্নগুলো চট করে লিখে নিবা। হ্যাঁ, আর অল্প 6-7 মিনিট ক্লাস আছে। তোমরা প্রশ্নগুলো দ্রুত লিখে ফেলো যে নারী পুরুষ অনুপাত বলতে কি বুঝো। পরেরটা, নির্ভরশীল অনুপাত বলতে কি বুঝো। এরপরে নরগোষ্ঠী বলতে কি বুঝো। নরগোষ্ঠী হলো এক এক ধরনের মানুষ আছে, গোষ্ঠী মানে যাদের চেহারা একরকম, গঠন একরকম। যেমন তোমরা নিগ্রো সম্পর্কে জানো না, আফ্রিকার যে কম উচ্চতা সম্পন্ন কালো মানুষ, সেগুলোকে কি বলে বলো? নিগ্রো। 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 এরকম আছে মঙ্গোলীয়, ককেশীয় আর অস্ট্রেলীয়। এগুলো হলো এক একটা নরগোষ্ঠী। মঙ্গোলীয় হলো চীন, চীন, মঙ্গোলিয়া, জাপান, এই মানুষগুলো। হ্যাঁ, চোখ ছোট ছোট, গালের হাড় একটু উঁচু, এরকম। ককেশীয় হলো যারা এই যে ইউরোপীয়রা, একটু দেখতে সুন্দর, লম্বা ফর্সা এরকম। আর অস্ট্রেলীয়, এরা অনেকটা লম্বা গড়নের হয়। আর এই, তাহলে লেখো নরগোষ্ঠী কি এবং কত প্রকার। লেখো নরগোষ্ঠী কি এবং কত প্রকার। এরপরে আছে সামাজিক ও সাংস্কৃতিক কাঠামো। সামাজিক সাংস্কৃতিক কাঠামো হলো আচার ব্যবহার, মানুষের ভাষা, শিক্ষা, রীতিনীতি, ধর্ম, বৈবাহিক অবস্থা, জাতীয়তা, এই সব যে জনসংখ্যার কাঠামোতে যে প্রভাবটা রাখে তার পরিমাপটা করা হয়। এই কাঠামোতে অনেকগুলো উপাদানের সমষ্টি লক্ষ্য করা যায়। তাহলে সামাজিক সাংস্কৃতিক কাঠামো, এটা অবশ্য অতটা আসে না, এটা দরকার নাই লেখার।
এবার আবাসন ভিত্তিক জনসংখ্যার ধরন। আবাসন অর্থাৎ কি? মানুষের বসবাসের জায়গা। জনসংখ্যার জনমতিক উপাদান মূলত জনসংখ্যার অনুপাত নিয়ে আলোচনা করে এবং অল ডেভেলপমেন্ট রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে 28.9% লোক শহরে বাস করে। 100 জনের মধ্যে প্রায় 30% লোক বাংলাদেশে শহরে বাস করে। আবাসন ভিত্তিক অর্থাৎ গ্রামে বাস করে কত ভাগ এবং শহরে বাস করে কত ভাগ। আচ্ছা, এরপরে আছে জনসংখ্যার বন্টন। বন্টন হলো, বন্টন মানে জনসংখ্যা কোথায় কিভাবে বিন্যাস আছে। যেমন নিবিড় অঞ্চল, যে সব এলাকায় জনসংখ্যা অনেক ঘনবসতি সেটাকে বলে নিবিড়। বিরল মানে যেখানে জনসংখ্যা নাই, কম, প্রায় জনমানবহীন অঞ্চল। তাই কোনো স্থানে জনসংখ্যার বৈশিষ্ট্য বা ধরন আলোচনা করার জন্য এই উপাদানটি গুরুত্বপূর্ণ। আরো আছে অভিগমন। অভিগমন হলো জনসংখ্যা পরিবর্তনের একটি উপাদান, অর্থাৎ সাধারণত মানুষের যে বাসস্থানের পরিবর্তন তাকে অভিগমন বলে। এবং যেখান থেকে মানুষ আরেক জায়গায় চলে যায়, তো যেখান থেকে গেল ওখানে জনসংখ্যা কমলো, আবার নতুন যে জায়গায় গিয়ে সে বাসস্থান নির্মাণ করলো ওই জায়গায় জনসংখ্যা বাড়লো। এই জন্য বলছে এটা জনসংখ্যা পরিবর্তনের একটা উপাদান অভিগমনটা। আর আছে জনসংখ্যার প্রবৃদ্ধি। প্রবৃদ্ধি হলো বৃদ্ধিটা, মানে কত হারে বাড়ে। কোন দেশ বা অঞ্চলের জনসংখ্যা কিভাবে বৃদ্ধি পেয়েছিল বা ভবিষ্যতে কিভাবে বৃদ্ধি পাবে তার যে হিসাবটা, সেটা জনসংখ্যা প্রবৃদ্ধিতে দেখানো হয়। এবং বাংলাদেশের জনসংখ্যা যে বৃদ্ধির হার, প্রবৃদ্ধি আর বৃদ্ধি একই অর্থ বলছে। বৃদ্ধির হার হলো 1.37%। এটা লেখো, এটা প্রায় আসে পরীক্ষায়। বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত? 1.37%। 1.37%। তাহলে বলো যে আজকে আমরা কি পড়লাম? জনমিতিক উপাদান পার্ট 1 সম্পূর্ণটা তোমাদের পড়া। আমি আগামী সোমবারের ক্লাস না? জি ম্যাম। বলো। হ্যাঁ, সোমবারের ক্লাসে মুখে মুখে পড়া ধরবো। মুখে কেন ধরবো জানো? সরাসরি ভিডিও অন করে আমার সাথে কথা বলবা, প্রশ্নের উত্তর দিবা। এটাতে তোমাদের ভাইবা প্র্যাকটিস হবে। হ্যাঁ, অনেকে তোমাদের আগের বছর যারা আছে তাদের ভাইবা পরীক্ষা নেওয়া হচ্ছে, ওরা কথা উত্তর দিতে পারে না, ভয়ে, মানে নার্ভাসনেস কাজ করে। তা তোমরা প্রশ্নের উত্তর দিয়ে দিয়ে অভ্যাস করবা যাতে ভাইবা ফেস করতে পারো। বুঝতে পেরেছো? জি ম্যাম। আগামী ক্লাসের পড়া কি তাহলে বলো? বলো, কি পড়া? জনসংখ্যা জনমিতিক উপাদান 1 থেকে কত? 1 থেকে 14। 14। 1 থেকে পর্যন্ত। ম্যাম বৃদ্ধ দলের কোশ্চেনটা আবার বলেন। বয়স সীমা কত বলছিলাম নাকি? বয়স সীমা কত? আচ্ছা, এবার বলো আমাকে 1 থেকে 10-এ কে কে আছো? দ্রুত বলবো। বলো 1 থেকে 10। 110 110। 106 ম্যাম 103 আচ্ছা, আগে ছোট থেকে বলো বড়। 107 কনক। হ্যাঁ, 103। আচ্ছা, জি ম্যাম 103 103 কনক দিয়েছি। 106 জান্নাতুল মিম। জি ম্যাম। এরপর 110 ইভা। মিস 107 107 রাবেয়া। হ্যাঁ, 110 দিয়েছি। এবার 11 থেকে 20 বলো। 11 থেকে 20 দ্রুত বলো। কত? 114 আল মাহবুবা। আচ্ছা, এরপর 114 পরে বলো। যাদের রোল বলা হয়ে গেছে তারা মিউট করো। 114 পরে বলো, তাড়াতাড়ি বলো। 114 পরে কে আছো? আচ্ছা, নাই। 120 পর্যন্ত। 120 21 থেকে 30 পর্যন্ত বলো। 21 থেকে 30 মিস 128। তাসফিয়া। আচ্ছা, জি ম্যাম। 29 30 নাই। এরপর ম্যাম 113
113 কি নাম বলো, নাম বলো। অন্তরা? 13 আচ্ছা দিয়েছি। অন্তরা। হ্যাঁ অন্তরা। 131 থেকে 40 বলো। 131 থেকে 40 নাই। 131 থেকে 40 কেউ নাই? তাহলে 41 থেকে 50 বলো। মিস 144 144 ম্যাম 145। 44 141। 45 140 41। 41 মিস 42 42। আচ্ছা মিস 150 150 মাইমা হুদা। আচ্ছা 50 এর পরে বলো। জান্নাত ম্যাম আক্তার। 51 আছে 151 তো? হ্যাঁ 51 আছে। ম্যাম 154। 154 কিয়া। হ্যাঁ ম্যাম। 155 56 নাই। আচ্ছা তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো আজকের পড়া থেকে। 14টা জনমিতিক উপাদান যে আমরা পড়লাম এর থেকে বুঝতে পেরেছো সবাই? জি ম্যাম। শুধু সংজ্ঞা আর সূত্র। আগামী ক্লাসে এটা পড়া সোমবারে। আজকে 14টা জনমিতিক উপাদান ভালো মতো শিখবে, কেমন? আচ্ছা আজকে মতো তাহলে শেষ করি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।